ধরো আজ থেকে 20 বছর পরে কেউ তোমার জীবনের ইতিহাস পড়তে চলেছে, সে কি করবে? তোমার ছাত্র জীবনে তুমি যে কোয়ালিফিকেশন অর্জন করেছো সেটি, নাকি তুমি তোমার কর্মজীবনে ব্যবসা করছো বা চাকরি করছো বা অন্য কোনো কর্মের সঙ্গে যুক্ত রয়েছো সেটি করবে, নাকি এই সময়কালের ভিতরে হাসি কান্নার যে গল্পগুলো তোমার জীবনে রয়েছে সেটি করবে? একটু ভাবনা চিন্তা করে বলো তো আমাকে। একটা গল্প বলি শোনো। আমার কাছে একটা মস্ত বড় ফাঁকিবাজ স্টুডেন্ট আছে। সে এসে আমাকে গতকাল বলছে, স্যার আমি না পড়তে বসেছিলাম। আমি তো শুনে অবাক, ফাঁকিবাজ স্টুডেন্ট, সে বলছে পড়তে বসেছিলাম। আমি বললাম কি পড়লি? ও বলছে কি, স্যার আমার না পড়া হয়নি। বললাম কেন পড়া হয়নি? তখন আমাকে বলছে, স্যার সে আমাকে মেসেজ করেছিল। আমি বললাম কে? বলে সে। সেটা কে? বলে সে। আমি বুঝে নিলাম সেটা কি। তোমরাও আশা করি বুঝতে পেরেছো সেটা কে। এবার বললাম কি হয়েছে, ঘটনাটা বলতো তো। তখন বলে, আমি না দুপুরবেলা ভাবলাম পড়তে বসবো, তারপরে মোবাইলটা হাতে নিলাম, নিয়ে আমি লিখলাম হাই। অপোজিট সাইড থেকে আমার কাছে মেসেজ আসলো হ্যালো। তারপরে তারপরে আমি বললাম আমার পড়া হয়ে গেল। এরপরে কথা বলতে শুরু করলাম, কখন যে রাত হয়ে গিয়েছে বুঝতেই পারলাম না। বইটা বিছানার পাশে ছিল, ব্যাস আমি ঘুমিয়ে পড়লাম। বললাম বাহ, দারুণ তোর পড়াশোনা, সুন্দর। এই যে ছেলেটি তার গল্প কথাটি বললো, এটি ছিল কিন্তু তার গতকালকের জীবনের আত্মজীবনী। এটি যদি তার কোনো বন্ধু আমাকে বলতো তাহলে এটি হয়ে যেত স্মৃতিকথা। নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো সঞ্জিত স্টাডি সেন্টার। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব দশম শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়, ইতিহাসের ধারণার গুরুত্বপূর্ণ বিষয় আত্মজীবনী ও স্মৃতিকথা। আত্মজীবনী কোনটাকে বলা হয় বলতো? নিজের বলা জীবন, যেটাকে বলা হয় আত্মজীবনী, যেখানে নিজের জীবনের কথা থাকে, যেখানে নিজের ভাষায় সে তার জীবনের কথাকে তুলে ধরে, নিজের অভিজ্ঞতা থেকে যে লেখাটা লেখে তাকেই বলা হয় আত্মজীবনী। আর স্মৃতিকথা কোনটাকে বলা হয়? অন্যের বলা জীবন, অন্য কেউ বলছে সেটাকে বলা হয় স্মৃতিকথা। তোমাদের দশম শ্রেণীর পাঠ্য বিষয়ে কিন্তু তিনটে তোমাদের আত্মজীবনী করতে হবে, যথাক্রমে বিপিন চন্দ্র পালের 70 বৎসর, রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি, সরলা দেবী চৌধুরানীর জীবনের ছড়া পাতা। এই তিনটি আত্মজীবনী কিন্তু আধুনিক ভারতের ইতিহাসের অত্যন্ত আকর উপাদান। প্রথমেই আমরা চলে আসবো বিপিন চন্দ্র পালের 70 বৎসরে। এখানে কি রয়েছে দেখো, এই বিপিন চন্দ্র পালের 70 বৎসর প্রকাশ হয়েছিল প্রথম প্রবাসী পত্রিকায়। এই প্রবাসী পত্রিকাটি সম্পাদন করেছিল কে বলতো? রামানন্দ চট্টোপাধ্যায়। এই প্রবাসী পত্রিকায় বিপিন চন্দ্র পালের 70 বৎসর প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে? 1954 খ্রিস্টাব্দে গ্রন্থাকারে প্রকাশিত হচ্ছে। হ্যাঁ, এর পরিসর কি ছিল, অর্থাৎ এই যে গ্রন্থটা আছে বা এই যে আত্মজীবনীটা রয়েছে, এখানে কোন সময় থেকে কোন সময় ঘটনা লেখা আছে। 1858 থেকে 80 সালের সময়কার যে আত্মকথা বা দেশ কথা, সেটা কিন্তু বিপিন চন্দ্র পাল তার 70 বছরের আত্মজীবনীতে তুলে ধরেছিল। এই আত্মজীবনের ভিতরে তার বংশ পরিচয় সম্বন্ধে আমরা জানতে পারবো। 1858 খ্রিস্টাব্দে তার জন্ম হচ্ছে কোথায়? শ্রীহট্টের কোইল গ্রামে। এখানকার ঘটনা অর্থাৎ শ্রীহট্টের ঘটনা জানতে পারবো, তার পরিবারের কথা জানতে পারবো, তার সে সময়কার সমাজের কথা জানতে পারবো, সে যে কলকাতায় আসলো, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলো, সেই সময়কার কথা জানতে পারবো, তৎকালীন সময়ের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমরা জানতে পারবো, গ্রামীণ সংস্কৃতি কি ছিল সেই সময়কার সেটাও কিন্তু আমরা জানতে পারবো। যেরকম তৎকালীন সময় দোল, দুর্গা উৎসব, যাত্রাগান, পুরাণ পাঠ, বিবাহ প্রথা, খাদ্যাভ্যাস, মদ্যপানের বিধিনিষেধ, এই সমস্ত ঘটনা কিন্তু বিপিন চন্দ্র পাল তার 70 বৎসর গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেছে। এরই পাশাপাশি রাজনৈতিক আদর্শের কথা কিন্তু এখানে তুলে ধরেছে। ভারত সভা, হিন্দু মেলা প্রসঙ্গ, সমকালীন কলকাতার কথা, বাবু কালচারের কথাও কিন্তু বিপিন চন্দ্র পাল তার আত্মজীবনী তুলে ধরেছে। দেখো, এসবি অর্থাৎ সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং এবি আনন্দমোহন বসু। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আনন্দমোহন বসু কিন্তু একটা ঘনিষ্ঠতা ছিল, সেই সম্পর্কের কথা তুলে ধরেছে। এছাড়াও শিবনাথ শাস্ত্রী ব্রাহ্মণ সমাজে যোগদান করেছিল। তৎকালীন সময় হিন্দু মুসলিমের সম্পর্ক, প্রত্যেকটি সম্পর্কে কিন্তু বিপিন চন্দ্র পাল তার 70 বৎসরের আত্মজীবনীতে কিন্তু তুলে ধরেছিল। আশা করি তুমি বুঝতে পেরেছো 70 বৎসর সম্বন্ধে। এবার চলে আসো রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন স্মৃতি সম্পর্কে। এটা প্রকাশ হয়েছিল কোথায়? প্রথমে প্রবাসী পত্রিকায়, তারপরে 1912 খ্রিস্টাব্দে কিন্তু রবীন্দ্রনাথের জীবন স্মৃতি গ্রন্থাকারে প্রকাশিত হয়। এর পরিসর কি ছিল? 1861 থেকে 86 আত্মকথা বা দেশকথা, মানে এই সময় পর্বের আত্মকথা এবং দেশকথা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে তুলে ধরেছিল। কি কি আছে এখানে? প্রথমে আছে ঠাকুর বাড়ির অন্দরমহল, মানে অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ঠাকুর বাড়ি তৎকালীন সময় তার অন্দরমহল, মানে ভেতরের ঘটনাগুলো কি ছিল, সেখানে নিয়ম নীতি কেমন ছিল, সেখানে সাহিত্য চর্চা হতো, নাট্য চর্চা হতো, সঙ্গীত চর্চা হতো, শিল্পকলা চর্চা হতো। এছাড়াও বিধিনিষেধ কিন্তু খুব কড়া ছিল সেখানে। সেখানে নারী এবং শিশুদের জীবনযাত্রা কেমন ছিল তার সম্পর্কে কিন্তু রবীন্দ্রনাথ তুলে ধরেছে। ধর্মীয় সংস্কৃতির কথা তুলে ধরেছে ডিটি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি তার যে ব্রাহ্ম আদর্শ
সে কথা তুলে ধরা হয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুর যে ব্রাহ্মণ ধর্ম গ্রহণ করলো, ব্রহ্ম সঙ্গীত নিয়ে আলোচনা করলো, সমস্ত কথা কিন্তু তুলে ধরেছিল রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন থেকে। এছাড়াও তিনি যে পরিভ্রমণ করেছিল, কোথায় কোথায় পরিভ্রমণ করেছিল, জাপানে এবং ইংল্যান্ডে, সেই ভ্রমণের বর্ণনা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে তুলে ধরেছিল। এছাড়া এই স্মৃতি কথাতে কিন্তু তার বাল্য বয়সের শিক্ষা, সে যে নর্মাল স্কুলে পড়েছিল, তার পড়াশোনার পঠন পাঠন কেমন ছিল, এই সমস্ত বিষয়, এছাড়াও হিন্দু মেলা প্রসঙ্গ, রাজনৈতিক ঘটনাবলী, সমস্ত কিছু কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মজীবনী, জীবন স্মৃতিতে তুলে ধরেছিল। এরপরে আমরা দেখব সরলা দেবী চৌধুরানীর জীবনের ঝরা পাতা। এই গ্রন্থটি কিন্তু প্রকাশ হয়েছিল 1944 থেকে 45-এ প্রবাসী পত্রিকায়, আর এটা গ্রন্থাগারে প্রকাশিত হয় কবে? 1975 খ্রিস্টাব্দে। মাথায় রাখবে, এই সরলা দেবী চৌধুরানী কিন্তু ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ভারতী পত্রিকার সম্পাদক ছিলেন। তিনি তার আত্মজীবনীতে ঠাকুরবাড়ির অন্দরমহলের বিভিন্ন সামাজিক বিধিনিষেধ, নারী ও পুরুষের অবস্থান, অতিথি আসলে তাদের অভ্যর্থনা কিভাবে করা হতো, সাংস্কৃতিক চর্চা কেমন হতো, ভৃত্য অর্থাৎ যে সমস্ত চাকরেরা কাজকর্ম করত তাদের জীবনযাত্রা সম্পর্কে আলোচনা করেছে, স্বদেশিকতা নিয়ে কথা বলেছে, মানে স্বদেশ প্রীতি, স্বদেশ নিয়ে কিন্তু সরলা দেবী চৌধুরানী কথা বলেছেন তার আত্মজীবনীতে। হ্যাঁ, লক্ষ্মী ভান্ডারের তিনি স্থাপন করেছিলেন, এটা তোমাকে মাথায় রাখতে হবে। এছাড়া 1911 খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল, মাথায় রাখবে 1911 খ্রিস্টাব্দে ভারত স্ত্রী মহামণ্ডল তিনি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। কেন করেছিলেন? স্বদেশী ভাবনার প্রচারের জন্য করেছিলেন। ভারতীয় রাজনৈতিক কথা তিনি তুলে ধরেছিলেন। এছাড়া বাংলার বিভিন্ন সমিতি, বিপ্লবী কার্যকলাপ, শারীর শিক্ষার আড়ালে অস্ত্র শিক্ষা, যুব শক্তির যে উদ্বোধন হচ্ছে এর জন্য প্রতাপাদিত্য উৎসবের কথা বলেছিলেন, উদয়াদিত্য উৎসব, বিলাসনির্গত, এই প্রত্যেকটি ঘটনা কিন্তু সরলা দেবী চৌধুরানী তার জীবনের ঝরা পাতায় কিন্তু উল্লেখ করেছিলেন। এছাড়াও ব্রিটিশদের অর্থনৈতিক শোষণের চিত্রটা কেমন ছিল সেটিও কিন্তু তিনি এই আত্মজীবনী লিখেছেন। কৃষিজীবী জনগোষ্ঠী থেকে চা বাগানের শ্রমিক, পুলিশ, সাধারণ খেটে খাওয়া মানুষদের উপর ব্রিটিশদের অত্যাচারের যে মর্মপোষী চিত্র সেটি কিন্তু সরলা দেবী চৌধুরানী তার জীবনের ঝরা পাতা আত্মজীবনীতে তুলে ধরেছিলেন। এই যে তিনটে আত্মজীবনী গেল, আশা করি তোমরা পারবে। প্রথমে চলে আসো বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? 70 বর্ষ। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? জীবন স্মৃতি। সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি? জীবনের ঝরা পাতা। এই প্রত্যেকটি আত্মজীবনী প্রথমে কোথায় প্রকাশিত হয়েছিল? মানে সেটা হচ্ছে প্রবাসী পত্রিকায়। গ্রন্থাগারে 1954 খ্রিস্টাব্দে 70 বর্ষ প্রকাশিত হচ্ছে, 1912 খ্রিস্টাব্দে জীবন স্মৃতি প্রকাশিত হচ্ছে, আর 1975 খ্রিস্টাব্দে জীবনের ঝরা পাতা কিন্তু প্রকাশিত হচ্ছে। প্রত্যেকটি আত্মজীবনীতে কোন কোন ঘটনার বিবরণ রয়েছে তা কিন্তু আজকের এই ভিডিওতে আমরা জানতে পারছি। এই প্রত্যেকটি প্রশ্ন এটা কিন্তু 4 নম্বরের টিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক সময় 2 নম্বরেও এসে থাকে। কয়েকটা ছোট প্রশ্ন এখান থেকে হতে পারে। আচ্ছা, আমি যদি তোমাকে জিজ্ঞেস করি সরলা দেবী চৌধুরানীর আত্মজীবনীর নাম কি, তুমি কি বলবে? কমেন্ট উত্তর দিও। রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনীর নাম কি? বলো কি, কমেন্ট উত্তর দিও। বিপিন চন্দ্র পালের আত্মজীবনীর নাম কি? কমেন্ট উত্তর দিও। আচ্ছা বলো দেখি, প্রবাসী পত্রিকার সম্পাদনা কে করতেন? সরলা দেবী চৌধুরানী কোন পত্রিকার সম্পাদক ছিলেন? এই প্রশ্নগুলো তোমাদের জন্য থাকবে। যারা যারা ভিডিওটি সম্পূর্ণরূপে দেখেছো তারা অবশ্যই কমেন্টে উত্তর দিতে পারবে। এর পরের দিন অন্য কোনো টপিকের উপরে আমি অবশ্যই তোমাদের সামনে ভিডিওটি আনবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করে তোমরা তোমাদের মতামত জানিও, বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর তোমরা যদি আমার সঞ্জিত স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যদি ফেসবুক বা ইনস্টাগ্রাম সঞ্জিত স্টাডি সেন্টার পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তো আজকের মতো এইটুকুই, সকলে ভালো থেকো। ভিডিওটি একবার দেখো, আশা করি তোমাদের মনে কিন্তু এই 3টে আত্মজীবনী সম্বন্ধে ধারণা চলে আসবে। সকলে ভালো থেকো, টাটা, বাই বাই।